আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আবু মোহাম্মদ সালেক ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন নিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা রয়েছে। ন্যারেশন করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। আজকের ক্লাসে আমি তথাকথিত গ্রামারের বাইরে গিয়ে খুব সহজে টেকনিক্যালি কিভাবে ন্যারেশন করা যায়, আজকের ক্লাসে আমি খুব সুন্দর করে এটাই দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখা যাক আসলে ন্যারেশনটা কি। ন্যারেশনটা হচ্ছে কারোর সাথে বলা কথা পরবর্তীতে নিজের ভাষায় আবার বলাই হচ্ছে ন্যারেশন। কিভাবে? আমি যদি বলি রহিম সেড আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে পরবর্তীতে এই বাক্যটাকে পরিবর্তন করে আমরা এরকম করি রহিম সেড হি ওয়াজ আ স্টুডেন্ট। এই যে পরিবর্তন, আজকে ক্লাসে আমরা এইরকম পরিবর্তনগুলোই ন্যারেশনের মাধ্যমে দেখবো ইনশাল্লাহ। ন্যারেশন করতে হলে সর্বপ্রথম যেটা আমাদের জানার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচটা সেন্টেন্স। পাঁচটা সেন্টেন্স সম্পর্কে যাদের পূর্ণাঙ্গ ধারণা রয়েছে তারা খুব সহজেই ন্যারেশনটাকে বুঝতে পারে। পাঁচটা সেন্টেন্স কি? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই পাঁচটা সেন্টেন্স সম্পর্কে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে যদি আমাদের ন্যারেশনটা করতে হয়। তথাকথিত গ্রামারের যে নিয়মগুলো রয়েছে এই নিয়মের বাইরে গিয়ে আমি খুব সুন্দর করে কৌশলগতভাবে ধাপে ধাপে আজকে তোমাদেরকে ন্যারেশনটা শিখিয়ে দিচ্ছি। তাহলে দেরি না করে এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং নোট করতে থাকো আমার সাথে সাথে। প্রথমে আমরা করবো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আমি বলেছিলাম গ্রামাটিক্যাল নিয়মের বাইরে গিয়ে তোমাদেরকে কৌশলগতভাবে আজকে ন্যারেশন করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের পাঁচটা গুরুত্বপূর্ণ যে সেন্টেন্স রয়েছে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত, আমরা প্রথম অ্যাসারেটিভ দিয়ে শুরু করি। দেখো আমি লিখেছি অ্যাসারেটিভ সেন্টেন্স এবং চেনার উপায়টা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এবং অবজেক্ট। এবং এই সেন্টেন্স গুলোকে গ্রামারের বাইরে গিয়ে কিভাবে কৌশলগতভাবে পরিবর্তন করা যায় এই জন্য তোমাকে অবশ্যই চারটা গুরুত্বপূর্ণ ধাপ মনে রাখতে হবে। সেন্টেন্সের কি কি অবস্থান তুমি পরিবর্তন করবে এটা আমাদের জানতে হবে প্রথমে। দেখো আমি লিখেছি সেন্টেন্সের মধ্যে অবস্থান কি কি পরিবর্তন করব। প্রথমেই আমরা পরিবর্তন করব হচ্ছে সেট টু। সেন্টেন্সে যদি আমরা সেট টু পাই বা সেট পাই তাহলে আমরা তাকে পরিবর্তন করব। সেট টু এর পরিবর্তে দেখো আমি লিখেছি টোল্ড হবে। কখন টোল্ড হবে? যদি কি থাকে? অবজেক্ট থাকে। এবং সেট টু এর পরিবর্তে সেডই হবে। কখন হবে? যদি অবজেক্ট না থাকে। এখন স্যার অবজেক্ট আছে নাকি নাই এটা কিভাবে চিনবো? দেখো আমি নোট আকারে লিখে দিয়েছি। অবজেক্ট সবসময় সেন্টেন্সে যে সেট টু কথাটা থাকে এই সেট টু এর পরে থাকে। তারপরে দেখো ইনভার্টেড কমা, আমাদের রিপোর্টিং স্পেস, রিপোর্টিং ভার্ব এগুলো অনেক কিছু জানতে হয়, চিনতে হয়। এগুলো কোনো ধরনের আমি আজকে কিছুই বলবো না, আজকে জাস্ট কৌশল। তাহলে সেন্টেন্সে কোনো একটা বাক্য বললে ওইটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে কি করি? বদ্ধ করি। তাহলে এখন এই ইনভার্টেড কমাটাকে উঠিয়ে ফেলতে হলে আমার অবশ্যই অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। সাবজেক্টকে আমরা পরিবর্তন করব এবং ভার্বকে পরিবর্তন করব। দেখো আমি আরেকটা নোট লিখেছি, ন্যারেশন করতে হলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নিতে হয় এবং যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হ্যাড প্লাস বি থ্রি করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিই, সকল সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে সকল সেন্টেন্সকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে খুব সুন্দর করে দেখি যে আসলে কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে নেওয়া যায়। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, হি সেড টু মি আই হ্যাভ আ কাউ। আমি বলেছিলাম কোনো গ্রামারের নিয়ম না, জাস্ট কৌশল। একটা বাক্যের গুরুত্বপূর্ণ চারটা জায়গায় আমরা পরিবর্তন করব। কয়টা? একটা বাক্যের গুরুত্বপূর্ণ চারটা জায়গায় পরিবর্তন করব। চারটা জায়গায় কি কি? দেখো আমি লিখেছি সেড টু, ইনভার্টেড কমা, সাবজেক্ট এবং ভার্ব। এই চারটা জিনিস পরিবর্তন করব আমরা। তাহলে এই চারটা জিনিস আমরা বাক্যের মধ্যে খুঁজে খুঁজে আমরা পরিবর্তন করব, আর অন্য কিছুই না। তাহলে দেখো হি সেড টু মি আই হ্যাভ আ কাউ। দেখি এই বাক্যের মধ্যে এই যে একটা অংশ সেড টু পেয়েছি, তারপরে বলেছিলাম ইনভার্টেড কমা, এই যে একটা ইনভার্টেড কমা পেয়েছি, এবং বলেছিলাম সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব। তাহলে টোটাল চারটা জিনিস আমরা পেয়েছি। এই চারটা জিনিসকে আমরা পরিবর্তন করব এবং দেখি হি সেড টু মি। আমি বলেছিলাম যে যদি সেড টু এর পরিবর্তে টোল্ড হবে যদি অবজেক্ট থাকে। এখন অবজেক্টটা কোথায় থাকবে? দেখো সেড টু অবজেক্ট সব সময় সেড টু এর পরে থাকে। তাহলে এই বাক্যের মধ্যে সেড টু এর পরে মি রয়েছে, তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট পাওয়া গেছে। তাহলে আমরা হি সেড টু এর পরিবর্তে কি লিখবো? টোল্ড। কেন টোল্ড স্যার? এই যে অবজেক্টটা পেয়েছি, কোথায় পেয়েছি? সেড টু এর পরেই পেয়েছি। তারপরে আমরা কি করব? হি সেড টু মি যেমন আছে, যে এর পরিবর্তনটা আমরা করেছি এই পরিবর্তনের পরে
আমরা এখন মি অবজেক্টটা লিখেছি, তারপরে আমরা পরিবর্তন কি করব, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখবো, দ্যাট। কি লিখবো, দ্যাট। তারপরে আমরা পরিবর্তন করব কি, সাবজেক্টের পরিবর্তন করা হবে। এখন এই সাবজেক্টটা কে, হি সেড টু মি, সে আমাকে বলছে আই হ্যাভ এ কাউ। তাহলে এই আইটা কে, আমি নাকি সে? অবশ্যই সে, যেহেতু আমাকে বলছে, তাহলে এই আইটা হচ্ছে সে। তাহলে এই পরিবর্তন আমরা কি লিখবো, হি টোল্ড মি দ্যাট হি। এবং আমি বলেছিলাম ন্যারেশন করতে হলে সব সময় ভার্বের ওয়ান থাকলে ভার্বের কি করতে হবে, টু, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে। তাহলে যেহেতু হ্যাভ, হ্যাভ একটা প্রেজেন্ট ফর্ম, আমি আমার অক্সিলারি ক্লাসে খুব সুন্দর করে ওদের পরিচয়গুলো দিয়ে দিয়েছিলাম। তাহলে এই হ্যাভ এর বি টু ফর্মটা হচ্ছে হ্যাড। তারপর বাকি অংশটুকু লিখে ফেলো, কাউ। হলো? তাহলে দেখি এখন আমার কথা মতো কাজ হয়েছে কিনা। গুরুত্বপূর্ণ 4টা জায়গায় পরিবর্তন করেছি, অন্য কোথাও আমি হাত দেইনি। তাহলে হি সেড টু এর পরিবর্তে টোল্ড লিখেছি, কেন, অবজেক্ট আছে এই জন্য। মি ইনভার্টেড কমার জন্য কি লিখছি, দ্যাট। আই, আই এর পরিবর্তন লিখেছি হি, কেননা সে আমাকে বলেছিল এই আইটা হচ্ছে সে, এই জন্য। এবং ভার্বের পরিবর্তনটা আমি করে দেখেছি, হ্যাভ হচ্ছে ভার্বের ওয়ান এবং টু করেছি, এই জন্য হি টোল্ড মি দ্যাট হি হ্যাড আ কাউ। এখন আরেকটা বাক্যের মাধ্যমে আমি দেখাই যদি অবজেক্ট না থাকে তাহলে কি করা যায়। দেখো আমি আরো একটা উদাহরণ লিখেছি, রহিম সেড আই অ্যাম বিজি। এই বাক্যটা কি বাক্য, আগে বাক্য চিনতে হবে, সাবজেক্ট, ম্যান ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এর পরিচয়টা হচ্ছে সে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে ওই যে পূর্বের মতোই গুরুত্বপূর্ণ 4টা জায়গা আমরা পরিবর্তন করব। তাহলে সেড টু, সেড আছে, তারপরে ইনভার্টেড কমা আছে, তারপরে সাবজেক্ট এটাও আছে, ভার্ব এটাও আছে। তাহলে এই 4টা জায়গা আমরা পরিবর্তন করবো, আর কিছুই না। তাহলে রহিম সেড, সেড এর পরিবর্তে আমরা কি লিখবো, সেড টু এর পরিবর্তে কি লিখবো, যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড, যদি অবজেক্ট না থাকে তাহলে সেড, সেডই লিখবো। তাহলে রহিম, কেন সেড লিখবো, অবজেক্ট নাই, সেড, এই জন্য সেডই লিখছি। ইনভার্টেড, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, দ্যাট। এই আইটা কি, আইটা হচ্ছে রহিম। রহিম সেড, রহিম বলছে আই এম বিজি, আমি ব্যস্ত। তাহলে আইটা কে, রহিম, এই জন্য আমরা লিখবো হি, বা সাবজেক্টের পরিবর্তন করেছি। তারপরে ভার্বের পরিবর্তন, এম হচ্ছে ভার্বের ওয়ান, এটা টু করতে হলে আমাদের কি লিখতে হবে, ওয়াজ বিজি, ওয়াজ বিজি। তাহলে কি দেখো, রহিম নিলাম, সেড টু এর পরিবর্তন সেড লিখেছি, কেননা অবজেক্ট নাই, এই জন্য সেড, সেড লিখেছি। ইনভার্টেড কমার জন্য লিখেছি কি, দ্যাট, এবং সাবজেক্ট ছিল আই, আইটা ছিল রহিম, এই জন্য আমরা সাবজেক্ট পরিবর্তন করে লিখেছি হি, এবং এম হচ্ছে ভার্বের ওয়ান, এবং ভার্বের ওয়ান থেকে আমরা কি করেছি, ভার্বের টু করেছি, এই জন্য ওয়াজ বিজি। কেমন, আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি। চলো দেখা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে হলে কি কি প্রয়োজন হয়। দেখো আমি লিখেছি ওই পূর্বের মতোই একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ 4টা জায়গা পরিবর্তন করব আমরা। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে তারা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং সর্বশেষ কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরকম যদি আমরা পাই তাহলে তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের 4টা পরিবর্তন করব আমরা। কি কি 4টা দেখি। দেখো ওই পুরো অ্যাসার্টিভ এর মতোই সেড টু পরিবর্তন করব। অ্যাসার্টিভে যেরকম আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড, সেড লিখেছিলাম, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে কি হবে, দেখো সেড টু এর পরিবর্তে হবে আস্কড। এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার বদলে কি হবে, অক্সিলারি ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখবো হচ্ছে ইফ। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা কি লিখবো, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিখবো ইনভার্টেড কমার জন্য। তারপর দেখো সাবজেক্ট পরিবর্তন করব, ভার্ব, ওই ভার্বের ওয়ান থাকলে টু এবং টু থাকলে হ্যাড যুক্ত করে থ্রি করব পূর্বের ন্যায়। কেমন, দু একটা উদাহরণের মাধ্যমে খুব সুন্দর করে বুঝি। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, রহিম সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। এই যে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এবং শেষ হয়েছে কি দিয়ে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। আমরা জানি কোন সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে এবং শেষে যদি প্রশ্নবোধক থাকে তাহলে সেটা হচ্ছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটার আমরা গুরুত্বপূর্ণ 4টা জায়গা আগে দেখবো। আসলে এই যে 4টা জায়গা আমরা আগে দেখবো, দেখি এই যে সেড টু আছে, তারপরে ইনভার্টেড কমা আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে এবং কি কি আছে, সাবজেক্ট, ভার্ব, ওরা সবাই কি আছে। এই গুরুত্বপূর্ণ এই 4টা জায়গা আমরা পরিবর্তন করব। তাহলে রহিম সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। রহিম সেড টু এর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি লিখবো, আস্কড। কি লিখবো, আস্কড লিখেছি। রহিম আস্কড
মি। এই যে ইনভার্টেড কমাটা রয়েছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো বলেছিলাম, যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে কি লিখবো ইফ, এবং যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কি লিখবো। তাহলে রহিম আস্কড মি, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এই ইনভার্টেড কমার বদলে হোয়ারই লিখবো। এবং এই যে ডু কথাটা আমি বলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে ডু কথাটা কি হয়ে যাবে, উঠে যাবে, এটার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমাদের কি প্রয়োজন, সাবজেক্ট পরিবর্তন করা। এই জায়গায় সাবজেক্টটা কে, ইউ। রহিম সেড টু মি, সে আমাকে বলেছে, যেহেতু সে আমাকে বলেছে তাহলে ইউটা সে আমাকে বলেছে, তাহলে এখন এই ইউর পরিবর্তে সাবজেক্ট হবে আই। রহিম আস্কড মি হোয়ার আই, আমরা জানি ভার্বের ওয়ান থাকলে ভার্বকে কি করতে হয়, টু করতে হয়, আর টু থাকলে হ্যাড যুক্ত করে সি করতে হয়। যেহেতু লিভ ভার্বের ওয়ান, তাহলে এর ভার্বের টুটা হবে লিভ। তাহলে কি দেখলাম, রহিম আস্কড মি হোয়ার আই লিভড। রহিম সেড টু মি, সেড টু এর পরিবর্তে আমরা আস্কড লিখেছি, মি যার যার মতো আছে। ইনভার্টেড কমার জন্য আমরা কি লিখেছি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাই ডাব্লিউএইচ ওয়ার্ড লিখেছি, এবং দুটা আমরা উঠিয়ে দিয়েছি কারণ নোটে আমি লিখেছি। ইউর পরিবর্তে লিখেছি কি আই, এবং লিভ হচ্ছে ভার্বের ওয়ান, এই ভার্বের ওয়ান কে আমরা কি করেছি, ভার্বের টু এ পরিণত করেছি। এটা গেল ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এখন দেখি অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। দেখো আমি আরো একটা সেন্টেন্স লিখেছি, রহিম সেড টু মি আর ইউ বিজি। এই যে একটা বাক্য তৈরি করেছে আর ইউ বিজি, এটা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন এবং শুরু হয়েছে আর দিয়ে, আর একটা অক্সিলারি ভার্ব। তো এখন তার পরিবর্তনটা কি হবে, রহিম, এই যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি আস্কড, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে আস্কড। মি যার যার মতোই থাকবে। এই যে ইনভার্টেড কমাটা, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা যদি অক্সিলারি দ্বারা শুরু হয় তাহলে কি লিখবো ইফ, তাহলে লিখি ইফ। তারপরে কি পরিবর্তন করব, সাবজেক্ট পরিবর্তন করব। সাবজেক্টটা এই জায়গায় কি ইউ, ইউটা কে, ইউ সে যেহেতু আমাকে বলতেছে, রহিম সেড টু মি, সে আমাকে বলছে, তাহলে ইউটা হচ্ছে আমি, তাহলে এই পরিবর্তে লিখবো আই। আর বিজি এই জায়গায় ভার্বটা হচ্ছে কি, সরি আর হচ্ছে এই জায়গায় ভার্ব। আর যদি ভার্ব হয়ে থাকে ভার্বের ওয়ান শেপ, আর তাকে পরিবর্তন করতে হবে টু এ, তাহলে আর এর ভার্বের টু হচ্ছে ওয়াস। এবং সর্বশেষ কি, রহিম আস্কড মি ইফ আই ওয়াজ বিজি। তাহলে রহিমের মতো ছিল, সেড টু এর পরিবর্তে আমরা আস্কড লিখেছি, এবং মি, এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা অক্সিলারি দ্বারা শুরু হয়েছে আর দিয়ে তাই লিখেছি ইফ, এবং সাবজেক্টটা ছিল ইউ, যেহেতু আমাকে বলেছে সেহেতু আমি লিখেছি আই, আর ভার্বটা ছিল হচ্ছে আর হচ্ছে ভার্বের ওয়ান, এই জন্য লিখেছি কি ওয়াজ, ভার্বের টু এ পরিণত করে, এবং বিজি। তাহলে সর্বোপরি কি, রহিম আস্কড মি ইফ আই ওয়াজ বিজি। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও খুব সুন্দর করে বুঝাতে পেরেছি। তাহলে চলো দেখা যাক এখন ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা কি হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সটা পরিবর্তন করার আগে সে তার গঠন প্রণালীটা কি সেটা জানতে হবে। তার গঠন প্রণালী সে হলো ভার্ব দিয়ে শুরু হয় এবং সর্বশেষ একটা ফুল স্টপ থাকে। এবং অন্যান্য সেন্টেন্সের মতো ইম্পারেটিভ সেন্টেন্সেরও চারটা পরিবর্তন আমরা করে থাকবো, সেড টু, ইনভার্টেড কমা, সাবজেক্ট এবং ভার্ব। সেড টু এর পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করব, যদি কোনো বাক্য অনুরোধ বোঝায় তাহলে আমরা লিখবো রিকোয়েস্টেড, কোনো বাক্য যদি আদেশ বোঝায় তাহলে আমরা লিখবো হচ্ছে অর্ডার, কোনো বাক্য যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, এবং যদি কোনো বাক্য ক্ষমা বোঝায় তাহলে আমরা লিখবো কি ফরবেড। তারপরে দেখো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, টু লিখবো যদি বাক্যটা হাবোধক বাক্য হয়, অর্থাৎ পজিটিভ বাক্য হয়। অন্যদিকে নট টু লিখবো যদি বাক্যটা না বোধক হয়, অর্থাৎ নেগেটিভ বাক্য হয়। এখন পজিটিভ নেগেটিভ চিনার উপায় হচ্ছে, দেখো আমি পাশে লিখে রেখেছি যে নো, নট, নেভার, নান, হার্ডলি, লিটল, ফিউ, সেলডম, ইটিসি, এরা হলো না বোধক শব্দ। এরা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটা হবে না বোধক বাক্য। তারপরে দেখো সাবজেক্টে আমরা পরিবর্তন করব, এবং অন্যান্য বাক্যতে আমরা দেখেছি ভার্বের ওয়ান থাকলে ভার্বের টু করি, এবং ভার্বের টু থাকলে আমরা হেড যুক্ত করে থ্রি করি। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের ওয়ানই রেখে দিব। কেন, আমরা উদাহরণের মাধ্যমে এখন দেখব। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, রহিম সেড টু করিম প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই যে একটা বাক্য লিখেছি, এই বাক্যটা পরে প্রথমে তোমার বুঝতে হবে বাক্যটা কি প্রকাশ করছে, কারণ আমরা সেড টু এর পরিবর্তে যদি কিছু লিখতে হয় তাহলে দেখো আমি অনেকগুলো লিখেছি, চারটা কথা লিখেছি। প্রথমে তোমার বুঝতে হবে এই বাক্যটা দ্বারা কি বুঝাচ্ছে, অনুরোধ, আদেশ, উপদেশ নাকি ক্ষমা, এরকম কি বুঝাচ্ছে। তাহলে পড়ি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই যে বাক্যটা পড়ে দেখলাম যে সে অনুরোধ করছে,
এক গ্লাস পানি চাচ্ছে, দয়া করে এক গ্লাস কি পানি চাচ্ছে, সে অনুরোধ করছে। যেহেতু অনুরোধ করছে তাহলে আমরা কি লিখতে হবে, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড। তাহলে আমরা একটা একটা করে পরিবর্তন করি। রহিম সেড টু এর পরিবর্তে লিখবো রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড লিখেছি। কাকে করছে, করিমকে লিখেছি। তারপরের পরিবর্তনটা কি, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ক্ষেত্রে টু লিখবো কখন, যখন বাক্যটা হ্যাঁ বোধক হবে। নট টু লিখবো কখন, যখন বাক্যটা না বোধক হবে। কিভাবে বুঝবো স্যার নট, বাক্যটা হ্যাঁ বোধক আছে নাকি না বোধক, এই যে আমি শব্দগুলো লিখে দিতেছি, এইরকম কিছু শব্দ যদি তুমি বাক্যের মধ্যে পাও তাহলে সেটা না বোধক, আর যদি না পাও তাহলে সেটা কি হ্যাঁ বোধক। তাহলে বাক্যটার মধ্যে এরকম কোন শব্দ নাই মানে সেটা হ্যাঁ বোধক বাক্য। তাহলে হ্যাঁ বোধক বাক্য লিখতে হলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, টু। আর টু এর পরে সবসময় ভার্বের ওয়ান বসে, কি বসে, টু এর পরে সবসময় ভার্বের ওয়ান বসে। তাহলে এই টু এর পরে এই জায়গায় ভার্বটা হচ্ছে কি গিভ, তাহলে টু গিভ লিখেছে। আর এই জায়গায় কোনো সাবজেক্ট ছিল না। আর আমরা জানি সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার বদলে টু অথবা নট টু বসে, এরপর পরই আমাদের ভার্ব বসাতে হয়। এই জন্য আমি এই জায়গায় গিভ বসেছি। আর এই জায়গায় মি কথাটা কি, কাকে বলছে, করি রহিম সেড টু করিম। রহিম যেহেতু করিমকে বলছে তাহলে এই মিটা হচ্ছে কি এই রহিম। রহিম সেড টু করিম প্লিজ গিভ মি, তাহলে সে তাকে বলছে তাকে এক গ্লাস পানি দিতে। তাহলে এই মি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি হিম, ব্রেকেটে লিখে দাও হচ্ছে কি রহিম, সহজে বোঝার জন্য কি রহিম। আর বাকি অংশটুকু এ গ্লাস অফ ওয়াটার। তাহলে সুন্দর করে একবার দেখি, রহিম সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, কেন সে অনুরোধ করেছে, এক গ্লাস পানি চেয়েছে। তারপরে করিমের করিম লিখেছি, ইনভার্টেড কমার জন্য টু লিখেছি, কেন, বাক্যটা হ্যাঁ বোধক বাক্য, কোনো না বোধক শব্দ নেই। তারপরে টু এর পরপর সবসময় ভার্বের ওয়ান বসে, আমরা লিখেছি ভার্বের ওয়ান হবে, দেখো লিখেছি ভার্বের ওয়ান। তারপরে কি এই মিটা, এই অবজেক্টটা হচ্ছে সাধারণত কে রহিম, কে রহিম। তাহলে এই রহিমের পরিবর্তে আমরা হিম এবং ব্রেকেটে লিখে দিয়েছি বুঝার সুবিধার্থে, আর রহিম আ গ্লাস অফ ওয়াটার। আরেকটা শব্দ আমরা না বোধক দিয়ে দেখি কিভাবে না বোধক হলে পরিবর্তনটা হয়। দেখো আরেকটা উদাহরণ লিখেছি, টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলছে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে আমরা চারটা পরিবর্তন করব, সেড টু ইনভার্টেড কমা সাবজেক্ট ভার্ব। তাহলে প্রথমে আমরা সেড টু কে পরিবর্তন করি টিচার, টিচার সেড টু এর পরিবর্তে এখন এই বাক্যটা কি ইন্ডিকেট করছে, অনুরোধ করছে, স্যার কি ছাত্রদেরকে অনুরোধ করছে না আদেশ দিচ্ছে, দেখো আদেশ দিচ্ছে কিনা, এই কি উপদেশ দিচ্ছে। এই জায়গায় বলছে টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীকে বলছে কখনো মিথ্যা বলো না, তার মানে সে একটা উপদেশ দিচ্ছে, কি দিচ্ছে উপদেশ। তাহলে আমরা টিচার সেড টু এর পরিবর্তে কি লিখতে পারি, অ্যাডভাইসড, অ্যাডভাইসড দা স্টুডেন্টস, লিখেছি টিচার সেড টু এর পরিবর্তে কি অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস। এই যে ইনভার্টেড কমাটা, এই ইনভার্টেড কমাটার পরিবর্তে কি লিখবো টু, বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি নট টু, বাক্যটা কি না বোধক, কিভাবে বুঝবো যে নেভার কথাটা আছে, নেভার যেহেতু শব্দটা আছে তাহলে বাক্যটা কি না বোধক। তাহলে না বোধক থাকলে আমরা কি লিখবো নট টু। টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু, আর টু এর পরে সবসময় ভার্ব বসাতে হয়, ভার্বের ওয়ান, নট টু টেল আ লাই। হলো কি লিখেছি, টিচার সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, ইনভার্টেড কমার জন্য নট টু, কেন নট টু, না বোধক বাক্য এই জন্য নট টু। আর বাক্য নট টু এর পরে সবসময় কি ভার্বের ওয়ান, এই যে টেল লিখেছি আর লাই। এতক্ষণ আমরা ইম্পারেটিভের সাধারণ যে পরিবর্তনগুলো হয় সেগুলো দেখেছি। এখন ইম্পারেটিভের অন্তর্ভুক্ত লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে তার কি পরিবর্তন হতে পারে সেটা এখন একটু দেখি। লেটস অথবা লেট আস যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যকে পরিবর্তন করতে কি কি প্রয়োজন পড়ে থাকে। লেটাস বা লেটস দ্বারা আমরা সাধারণত বুঝি হচ্ছে প্রস্তাব বুঝায়, হচ্ছে একজন আরেকজনকে কোনো কিছুর প্রস্তাব দিবে। যেমন আমরা বলি না চলো ঘুরতে যাই, চলো খেতে যাই, এই যে বাংলায় কথাগুলো বলছি এইটাই হচ্ছে কি প্রস্তাব দেওয়া। এই প্রস্তাব দেওয়া বাক্যটাকে আমরা লেটাস দিয়ে শুরু করি। আর এই বাক্যটাকে পরিবর্তন করতে হলে চারটা জিনিসই আমরা দেখি, সেড টু এর পরিবর্তে লিখবো প্রপোস্ট, যেহেতু প্রস্তাব দিচ্ছি এই জন্য সেড টু এর পরিবর্তে কি প্রপোস্ট। আর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে দ্যাট। সাবজেক্টটা হবে দুইটা সাবজেক্ট হয়, হয় দে হবে না হলে উই হবে। কেন দে হবে,
দেটা সাধারণত যদি ওই বাক্যটার মধ্যে আমি না থাকি, আমি নিজে না থাকি, অন্য দুইজন কথোপকথন করে, তাহলে আমরা ওই ক্ষেত্রে লিখবো দে। আর কোন বাক্যের মধ্যে যদি আমি থাকি, যেমন হি সেড টু মি, এই যে মি আমাকে বলছে, আমি আছি, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে উই। তারপর হচ্ছে ভার্ব পরিবর্তন করবো হচ্ছে শুড প্লাস ভার্বের ওয়ান দিয়ে, শুড প্লাস ভার্বের ওয়ান দিয়ে। একটা উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝাই। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, হি সেড টু মি লেটস ডু দ্য ওয়ার্ক। এই যে বাক্যটার মধ্যে হি সেড টু মি, সে কাকে বলছে? আমাকে বলছে। তাহলে আমরা চারটা পরিবর্তন দেখব। সেড টু এর পরিবর্তন করব, ইনভার্টেড কমার পরিবর্তন করব, সাবজেক্ট পরিবর্তন করব এবং কি ভার্ব পরিবর্তন করব। তাহলে হি আমরা লিখি হি সেড টু এর পরিবর্তে আমরা কি লিখব? প্রপোজ টু, প্রপোজ টু একসাথে লিখবো, প্রপোজ টু একসাথে লিখবো, হি প্রপোজ টু মি। এই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো কি দ্যাট, লিখেছি। তারপরে সাবজেক্টের পরিবর্তন, এই যে সাবজেক্টের পরিবর্তন দুইটা লিখেছি, দে অথবা উই। এই বাক্যটাতে আমরা কি লিখবো? এই বাক্যটার মধ্যে কি আমি আছি? হ্যাঁ আমি আছি। হি সেড টু মি, সে আমাকে বলছে, সে যেহেতু আমাকে বলছে আমি ওই বাক্যের মধ্যে আছি, এই জন্য আমরা লিখবো হচ্ছে কি উই। এবং ভার্বের পরিবর্তনটা কি হবে? ভার্ব সাধারণত শুড প্লাস বি অন, তাহলে আমরা উইর পর লিখবো হচ্ছে নিজে থেকে শুড। তারপর হচ্ছে বি ওয়ান বলতে ভার্ব সেন্টেন্সে যে ভার্বটা থাকবে ওই ভার্বের বি ওয়ান ফর্মটাই লিখবো ডু, that we should do the work। আবার বলি, দেখো সেড টু এর পরিবর্তে প্রপোজ টু, হি প্রপোজ টু মি। এই যে ইনভার্টেড কমাটা, কেন ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো? দ্যাট। সরি, এই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো? দ্যাট। তারপর সাবজেক্টে কি হবে? উই। কেন উই? আমি এই বাক্যের মধ্যে আছি, এই জন্য উই। তারপর ভার্ব কি লিখবো? শুড প্লাস বি ওয়ান। এই যে শুড লিখেছি, ভার্ব হচ্ছে ডু, ভার্বের ফর্ম ওয়ান লিখেছি, দা ওয়ার্ক, তাই না? এবং এই বাক্যের মধ্যে যদি আমি না থাকতাম, হি সেড টু করিম লিখতো, তাহলে এই জায়গায় যে সাবজেক্টটা শুধু আছে, এই সাবজেক্টটা কি হয়ে যেত? দে হয়ে যেত। আশা করি খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি। এখন আমরা দেখব অপারেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা কিরকম হয়ে থাকে। আচ্ছা, বিগত যে তিনটা সেন্টেন্স করেছি ওদের ক্ষেত্রে যা যা পরিবর্তন করেছি, অপারেটিভের ক্ষেত্রে তাই পরিবর্তন করব। অপারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার আগে আমাকে চিনতে হবে অপারেটিভ সেন্টেন্সটা আসলে কিভাবে হয়। ওদের সেন্টেন্সে বেশিরভাগ সময় মে, ব্লেসড ইত্যাদি এগুলোই থাকে। এগুলো দেখে আমাদের চিনতে হবে এটা কি একটা অপারেটিভ সেন্টেন্স। অর্থাৎ বাংলায় যদি বলি দোয়া, প্রার্থনা, কল্যাণ কামনা করা, এইগুলো হচ্ছে কি সাধারণত অপারেটিভ সেন্টেন্স। এই অপারেটিভ সেন্টেন্সে আমরা চারটা জিনিস পরিবর্তন করব। কি কি? সেড টু এর পরিবর্তে হয় উইশড লিখবো, না হলে কি লিখবো? প্রেড লিখবো। ইনভার্টেড কমার জন্য লিখবো হচ্ছে দ্যাট। সাবজেক্টটা পরিবর্তন করব, তবে অবজেক্ট উল্লেখ করব না, এবং ভার্ব হবে মাই প্লাস বি ওয়ান। একটা উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা উদাহরণ, এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ফাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। বাবা আমাকে বলছে যে আল্লাহ তোমার কল্যাণ করুক বা ভালো করুক, এরকম একটু দোয়া করছে আমার জন্য। তাহলে ফাদার সেড টু এর পরিবর্তে আমরা কি লিখবো? উইশ অথবা প্রেড বলছিলাম, প্রেড। অর্থাৎ কেউ যদি দোয়া বা প্রার্থনা করে বা কল্যাণ কামনা করে, তাহলে আমরা লিখবো কি? প্রেড। ফাদার প্রেড। আমরা বলেছিলাম যে অবজেক্ট উল্লেখ করব না। কোথায়? অপারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে, খুব সুন্দর করে মনে রাখবা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে এই যে অবজেক্টটা, অন্যান্য ক্ষেত্রে যখন আমরা লিখেছিলাম যে ধরো ফাদার সেড টু মি বা ফাদার টোল্ড মি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ফাদার প্রেড এই জায়গায় মি লিখবো না। কেননা আমি পরবর্তীতে বলছি, ফাদার প্রেড আমরা ইনভার্টেড কমার জন্য লিখবো কি? দ্যাট। আমি কিন্তু অবজেক্টটা উল্লেখ করিনি। তারপরে লিখবো কি? সাবজেক্ট। পরিবর্তন হবে, দেখো সাবজেক্ট এই জায়গায় কি? আল্লাহ, তাহলে আমরা লিখবো কি? আল্লাহ। তারপরে আমরা লিখবো কি? ভার্বের পরিবর্তনটা করবো, মাইট প্লাস বি অন। এই যে মে আছে, মেয়ের মাইট লিখবো। কি লিখবো? মাইট। আর এই জায়গায় ভার্বটা হচ্ছে, ভার্বের ওয়ান হচ্ছে ব্লেস, ব্লেসই লিখেছি। কাকে বলেছে? ইউটা কে? আমি। এই যে ফাদার সেড টু মি, আমাকে বলেছিল না, এই জায়গায় আমি মিটা উল্লেখ করিনি, কেননা এই যে এই জায়গায় আমাকেই সেটা বলা হয়েছিল, এই জন্য দেখো আমি বলবো হচ্ছে কি? মি। তাহলে এখন বলি, ফাদার সেড টু এর পরিবর্তে আমরা লিখেছি প্রেড, এবং ইনভার্টেড কমার পরিবর্তে লিখেছি দ্যাট। আমি কিন্তু অবজেক্টটা উল্লেখ করিনি। তারপরে সাবজেক্ট আল্লাহ নিয়েছি এবং ভার্বের পরিবর্তনটা করেছি মাইট। মাইটটা নিজে থেকে নিয়েছি এবং ভার্বের ওয়ান ব্লেস ছিল, ব্লেস লিখেছি। ইউটা কাকে বলেছিল? আমাকে বলেছিল, দ্যাটস ওয়াই আমি কি লিখেছি? মি লিখেছি। এতটুকু হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের পরিবর্তন।
এখন আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ সর্বশেষ যে সেন্টেন্সটা রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইটার কি কি পরিবর্তন হতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনব কিভাবে? এটা সাধারণত হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয় এবং সর্বশেষ তার একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে, সেটা দেখে আমাদের চিনতে হয় সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অন্যান্য সেন্টেন্সের মতো এটারও আমরা 4টা পরিবর্তন করব। সেট টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, কখনো কখনো জয়, কখনো কখনো সরু, কখনো কখনো ওয়ান্ডার হয়ে থাকে। আবার ইনভার্টেড কমার জন্য আমরা দ্যাট সাবজেক্ট পরিবর্তন করব, ভার্ব ওই আগের মতো বি1 থাকলে বি2 থাকলে হেড যুক্ত করে বি3 করব। এখন কথা হচ্ছে স্যার, কখন আমরা এক্সক্লেম উইথ জয় লিখবো, কখন সরু লিখবো, কখন ওয়ান্ডার লিখবো? আমরা জয় লিখবো তখনই যখন কোনো বাক্য দ্বারা আনন্দ বুঝাবে, এবং সরু বলবো তখনই যখন কোনো বাক্য দ্বারা কি বুঝাবে, দুঃখ বুঝাবে। দেখো আমি লিখেছি আনন্দ, দুঃখ, এবং ওয়ান্ডার দ্বারা বুঝাবো কোনো কিছু দেখে বিশ্ব হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা ওয়ান্ডার ব্যবহার করব। একটা উদাহরণের মাধ্যমে সুন্দর করে আমরা বুঝি। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, হি সেড টু মি, সে আমাকে বলছে হোয়াট আ নাইস বার্ড ইজ, পাখিটা কত সুন্দর। যখন আমি এই কথাটা বলি তখন এই বাক্যটা দ্বারা কি বুঝায়, আনন্দ, আনন্দ নিয়ে বলছি না, দুঃখ নিয়ে বলছি না, কি নিয়ে বলছি, বিস্ময় নিয়ে, মানে অবাক হয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমরা কি পরিবর্তন করব, হি সেড টু এর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা জানি কোনো বাক্যে যদি বিস্ময় হয়ে যায় তাহলে এক্সক্লেমড উইথ কি ওয়ান্ডার, তাহলে আমরা লিখবো হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, লিখেছি। তারপরে পরিবর্তনটা হবে কি, ইনভার্টেড কমা, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, দ্যাট। তারপরে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এ ভার্ব, এ ভার্ব, সাবজেক্ট হচ্ছে কি এ ভার্ব। তারপরে আমরা ভার্বের পরিবর্তন করব, দ্যাট এ বার্ড ওয়াজ, কেন ওয়াজ, এই যে ইজ, ভার্বের ওয়ান আছে এবং ভার্বের টু করেছি, ওয়াজ নাইস, হয়ে গেল। অর্থাৎ সেট টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ইনভার্টেড কমার জন্য দ্যাট লিখেছি। তারপরে সাবজেক্টটা আমরা দেখলাম এ বার্ড আছে, বার্ড নিলাম, ইজ ছিল ভার্বের ওয়ান, এই জন্য টু লিখেছি ওয়াজ, এবং সর্বোপরি নাইস। অর্থাৎ হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট এ বার্ড ওয়াজ নাইস। চলো এখন দেখা যাক হাউ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটার পরিবর্তনটা কি রকম হতে পারে। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি সেড টু মি হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। হাউ দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এখন আমরা একটু দেখি, হি হাউ দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাছাড়াও বাক্যটা কি প্রকাশ করছে আমাদের বাক্য পরে দেখতে হবে। যেহেতু বলেছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা পেয়ে সে খুব খুশি হয়ে গিয়েছিল, এই জন্য আমরা বলবো এক্সক্লেম উইথ কি জয়, কারণ আনন্দ পেয়েছিল, এই জন্য আমরা এই সেট টু এর পরিবর্তে লিখবো এক্সক্লেম উইথ জয়, লিখেছি। সেট টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, এবং ইনভার্টেড কমার জন্য আমরা লিখবো কি দ্যাট। তারপরে সাবজেক্ট হচ্ছে দা ফ্লাওয়ার, সাবজেক্টটা কি দা ফ্লাওয়ার, দা ফ্লাওয়ার, ভার্বটা হচ্ছে কি ইজ, এই জন্য আমরা লিখবো কি ওয়াজ। তবে কথা হচ্ছে হাউ দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা কি নিব, ভেরি কথা নিব। তাহলে দা ফ্লাওয়ার ওয়াজ ভেরি, কি নিব, ভেরি, দা ফ্লাওয়ার ওয়াজ ভেরি কি বিউটিফুল। সর্বশেষ দেখে সেট টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, কেন সে আনন্দ হয়ে গিয়েছিল, এবং হাউ দিয়ে শুরু হয়েছিল, ইনভার্টেড কমার জন্য আমরা কি লিখেছিলাম দ্যাট, সাবজেক্টটা নিয়েছিলাম দা ফ্লাওয়ার, ভার্ব ছিল ইজ, এই জন্য ভার্বের টু ওয়াজ করেছি। আর হাউ দিয়ে শুরু হলে আমরা কি করব, সবসময় ভেরি কথাটা নিয়ে নিব, এই যে ভেরি নিয়েছি, এবং সর্বশেষ কি বিউটিফুল। তো শিক্ষার্থী বিন্দুরা, আমি আজকের এই ক্লাসটাতে খুব সুন্দর করে প্রথম একদম অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দৌড়ে দৌড়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, ন্যারেশনটাকে কিভাবে গ্রামাটিক্যালি না নিয়ে কিভাবে কৌশলগতভাবে খুব সহজে সমাধান করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি আরো কোনো সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা খুব সুন্দর করে জানিয়ে দাও। তাছাড়াও যারা যারা এখনো আমার এই সাকসেস ল্যাব উইথ আবু সালেক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, খুবই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করো। ধন্যবাদ সবাইকে।